বসে বসে তো সকালের দিকে হয়তো বা আগে পৌঁছে যেতে হয় চুপ করে হলে হবে প্রয়োজন। আর আমি 13 তারিখ সকালে 13 তারিখ সকালে রওনা দেব। দেখি 12 তারিখে রাত্রে রওনা দেওয়া করতে হাত দেখো দেখো এই যে শুনছো প্রেমিকের বুকের মতো সাহারা দিলে না, শেষ চেষ্টাও করতে দিলে না, বাঁচতেও দিলে না আমাকে। সুখে থাকো ভাই সব, তোমাদের হতভাগ্য নবাবের বুকের রক্তে। আমার সেই গর্ব সংলাপ দিয়ে যাচ্ছে। কে শুনছে আমার কথা? সবাই যে যার ভাড়া ঘরে গিয়ে ঠান্ডা ভাত আর বাসি মাছের ঝোল খেয়ে সুখনিদ্রায় ক্লান্ত দেহকে সাইতে বলে। আর আমি ভবিষ্যতে গ্রিন রুমের ভাড়া কাঠের বাক্সে ঘুমিয়েছি। খাওয়া দাওয়াটা খুব ভালোই হয়েছে। ইদানিংকালের ছোটরা খুব ভালো করে জানে কিসে আমার প্রকার খেয়েছি হে নবীন বন্ধুগণ, তোমাদের সম্পদ আমি চৌ চৌ করে খেয়েছি। সুগর কণ্ঠ টৈটুম্বর করে খেয়েছি বলে না বেটা ছেলে নিতে আসিয়া আমায় ঝাপটাইয়া ধরল। আমি এখন কোথায় যাব? যামিনী ঘোষক, তুমি এখন কোথায় যাবে? এই অন্ধকার মঞ্চের উপর নিঃসঙ্গ দাঁড়িয়ে রয়েছ কেন? কেন? নেশা, থিয়েটারের নেশা, থিয়েটারের নেশা হে যামিনী ভূষণ, থিয়েটারের নেশা। আজ আমার অভ্যর্থনা রয়েছে হিননারব যামিনী ভূষণ রয়। 5,000 টাকা, এক নবাবের যোগ্য, মাথার মুকুট উপহার দিয়ে আমার গলার উপর ওজনের সাথে নতুন প্রকাণ্ড মালা ঝুলিয়ে দিয়ে আমার বিদায় ঘন্টা বাজে। আমাদের বিজ্ঞ দর্শকদের কি মুহুর্মুহুর করো তাই ভালোই লাগছে। ওদের মনের কথা আমি সব জানতাম। ওদের মনের কথা আমার খানিক চারপাশে ফিস ফিস করে বলছিল। ঠিকই সব ছোটদের সাথে তারা আমি পেরে উঠতে পারি না। কিসব নিয়ে যেন আলোচনা করে ওই পোস্টমডার্নিজম অ্যাবসাইড এলিয়েনেশন, আমিও তো সব বুঝি না রে বাবা। আমি এখন অচল অনাবশ্যক পথর বৃথা, সব বৃথা। যামিনী বাবু,
যোগেশ, যামিনী না, তোমার জন্য বসে যামিনী ভূষণ, যামিনী না, তোমার প্রদীপের তেল ফুরিয়ে আসছে যামিনী। হ্যাঁ, ধীরে ধীরে আলোগুলো নিভে যাচ্ছে। তোমার প্রদীপ নেভাও যামিনী, তোমার প্রদীপ নেভাও, তোমার প্রদীপ নেভাও যামিনী, তোমার প্রদীপ নেভাও, তোমার প্রদীপ নেভাও। Out, breathe, candle. Life is nothing but a walking shadow. And old there, that's love. And faith is honor upon the stage. কে ওখানে? কে? কে তুমি? কে তুমি? ব্যাংকো কাটা মুন্ডু। আমি মহামতি রাজা ডাঙ্কা, ঈশ্বরের নামে শপথ, আমি রাতের অন্ধকারে আপনাকে হত্যা করতে চাই। অনাদি চরণ বিশ্বাস, আপনাদের বন্ধু অনাদি, অনাদি এভাবে গ্রাম ঢাকা দিয়ে এই রাতের অন্ধকারে তুমি বের করতে কি করছি? রোজ রাতে গ্রিন রুম হয় না, আজ আপনি গ্রিন রুমে শুনেছেন দেখে আমি বেলকুনিতে চলে গেছি। বাইরে বন্ধ শীত, অথচ এমন শীতের মধ্যে দেখো আমি কেমন ফিরে গেছি। তোমাকে ওভাবে আসতে দেখে আমার কি প্রচন্ড ভয়। আগেই আমি বলছি 68 বছরের যামিনী ভূষণ মৃত্যুর ভয়ে ভীত না। হিপোক্রিট, আমরা সবাই কি দারুণ হিপোক্রিট হে অনাদি, আমরা সবাই কি দারুণ হিপোক্রিট। আমরা সবাই একজন গুরু, নিজের সঙ্গে পরের সঙ্গে ভেতরে বাইরে সারাক্ষণ আমরা অভিনয় করে যাচ্ছি। বাড়ি চলুন, আমি আপনাকে বাড়ি পৌঁছে দিয়েছি। কেন বাড়ি? কেন আমার বাড়ি কোথায় অনাদি? আপনি মনে করতে পারছেন না আপনার বাড়ি কোথায়? হ্যাঁ হ্যাঁ, মনে করতে পারছি না। শতবার একাদশী নিজের দত্তকে মনে করছে, নতি বিরোধিনীর কথা মনে করছে, ভানুয়ার গিরিশচন্দ্রের কলজে ফেটে গড় গড় করে রক্ত বেরিয়ে আসা সেই অন্তিম অভিনয়ের কথা মনে পড়ছে। কিন্তু অনাদি আমার বাড়ির কথাটা কিছুতেই মনে করতে পারছি না। মনে করে দেখুন একবার, কি নেই আপনার? মস্ত বড় প্রাসাদ, চাকর খানসামা সবই তো আছে জানেন না। পবিত্র ভূষণ রায়ের তৃতীয় স্ত্রী একমাত্র পুত্র যামিনী ভূষণের একটি বাড়ি আছে, কিন্তু সে বাড়িতে তার কি আছে? কে আছে? ভালোবাসা, স্নেহ, মায়া, অভিমান। কে তাকে ভালোবাসবে অনাদি? স্ত্রী। কাকে সে স্নেহ মায়া দেবে? পুত্র, কন্যা? কেউ তো কখনো আমাকে বলেনি, বাবা তুমি যদি কখনো আর এমন দেরি করে বাড়ি ফেরো, তোমার সঙ্গে আর কখনো কথা বলবো না। আপনি এমন করবেন না ব্যাপিনা। কে বলেছে আপনার কিছু নেই? আপনার পাগল করা অভিনয় দেখে সবাই কত খুশি হয়, কত হাততালি দেয়, কত সম্মান করে। এই তো তোমাদের
আমি যে একজন নিতান্ত সাধারণ একজন মানুষ। আমি তোমাদের সমাজে কোনো চিরাচরিত নেতা নই, যে নেতা ধর্ম আর নীতির উপর মোটা কালো পর্দা পেঁচিয়ে তাতে আগুন জ্বালিয়ে দেয়। দাহ করে। তাদের কথায় গোলা ধান আমরা জলে ভাসি। তোমার দিকে দেখো না, তোমার সবার জায়গা তাই তো এই গ্রিনরুমের ভাঙার কাছে মাকে মধুসূদন দত্ত বিনা চিকিৎসা নয়, সুদত্ত ভট্টাচার্য অল্প বয়সী ছিল। সাহিত্যের দালালেরা খ্যাকশিয়ালের মতো খ্যাক করে হাঁটতে থাকে। আর আমন্ত্রণ পত্র দিয়ে তাদের না জানালে এই নাটকই বন্ধ। আপনি এত কথা কেন ভাবছেন জানেন না? ভাবতে ভাবো না, অনাদি আমি থিয়েটারের কথা ভাববো না। আমার এখন বয়স হয়ে গেছে, আমার শরীরে এখন যৌবনের সে জোরটুকু নেই। এখন হয়তো কোন পরিচালক আমাকে সিপাহীর ভিতর লাশের অভিনয় করার জন্য যোগ্য বলে মনে করবে। জীবন তুমি থিয়েটারে বলেছো কেন? এটাকে ভালোবাসো যেমন মা তার সন্তানকে ভালোবাসে। রোমিও জুলিয়েট পড়েছো? ডেমিং অফ দিস ট্রু? দুর্গেশ নন্দিনী? ভালোবাসে একদিকে প্রমাণই বলেছে, ওই বন্দি আমার প্রাণনাথ। একটা মেয়ে অনাদি, একটা ভূত। আমার বয়স তো কোনো অল্প, জ্ঞানের ভিতরে এসেছি। আমার শরীরে যৌবনের রক্ত ছটফট করছে। একদিন আমার থিয়েটার দিয়ে একটা মেয়ে আমার প্রেমে পড়েছে। বিশ্বাস করো মেয়েটা খুব সুন্দর, চমৎকার, খুব ফুটে। ওর মনটাও খুব ভালো ছিল। কি হলো, কথা কবে না? আমার সত্যি দেরি হয়ে যাচ্ছে, রিহার্সালে যেতে হবে। ভালো হবে না কিন্তু কে বলো? আবার আটকালে, সত্যি আমার দেরি হয়ে যাচ্ছে। আজ উত্তর না দিলে ছাড়ছি না। কে বলো, আমি নাকি তোমার ওই রিহার্সেল? না, আজ উত্তর দিতেই হবে। তুমি তো তোমার তুলনা শোভা তো আর লুৎফা নয়, অপর্ণাও নয়। তুমি কিভাবে ওদের সাথে তো ঘনিষ্ঠ অভিনয় করো? ওরা তো নাটকে আসে। আচ্ছা, তুমি তো আমার দেবদার দেখেছো? তোমার মতো সুন্দরী একজন পার্বতী যদি পেতাম। এই তোমার পার্বতী বলবেন? হ্যাঁ, আমি আবার থিয়েটার করি নাকি? অবশ্য তোমার পার্বতীর সব ডায়লগ কিন্তু আমার মুখস্থ। তাই না? কেন জানো? ওসব জানাজানি করো। ওই জায়গাটা ধরো তো, পার্বতী রাতের অন্ধকারে দেবদাসের ঘরে আসে। পারবো। যাও তো। আমার ভাই আমাকে ভালোবাসে। ঠিক আছে বাবা, ঠিক আছে। আমি পার্বতী এসেছি। রাতে কখনো মনে পাওনি তো? তোমার কাছে আসবো, এতে আমার ভয় কিসের? তোমার লজ্জা করো না? কাল সকালে তোমার লজ্জা মাথা করা যাবে না? লজ্জার মাথা কাটছে। যেদিন আমি জানতাম তুমি আমার লজ্জা তোমার
যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে। ছি, ছি, এগুলো কি ভদ্র মহিলার কাজ? ছি, ভদ্রমহিলা ভদ্রলোক নাটক তো জীবন। ঘেন্নায় আমার গা রিরি করছে। ছি, শুভা ঠিক করেছি আমি এই কথা ওর বাবাকে তুমি কি জামিনীদা, আমি তোমাকে জামিনীদা, আমি তোমাকে ভালোবাসি। আর আমার থিয়েটারকে জামিনীদা, তুমি থিয়েটার ছেড়ে দাও। থিয়েটার করা ভালো না। ভালো মানুষ কখনো থিয়েটার করে না। ভালো মানুষ মদও খায় না, থিয়েটারে মদ খায়। ছি, মদ খায়, ফুর্তি করে রাত করে বাড়ি ফেরে। এটা মানে কি চরিত্র সমাবেশ? আপনারা ঘুষ খায়, লুট করে, ধর্ষণ করে, বিবেককে বিসর্জন দেয়। জামিনীদা, তবুও তুমি থিয়েটার করো না, ছেড়ে দাও। থিয়েটার খুব খারাপ। ভালো মানুষ থিয়েটার করে না। কিন্তু থিয়েটার করলে মানুষ ভালো থাকেও। থিয়েটার খুব খারাপ। থিয়েটার খারাপ। থিয়েটার যারা করেন তারা খারাপ। শুনলে ওনাকে বড় লোকের মেয়ের কথা শুনলে শুধু যে শোভা বলে মেয়েটি তাই বলছি না, আমি এরকম অনেক দেখেছি। মাঝে মধ্যে এরকম দু চারজনের সাথে আমার দেখা, যারা এখন নিজেদের নাতিপতিদের নিয়ে আপন জরুলুসে বেশ সমাজসেবা করে যাচ্ছে। আর আমি বেচারা নির্জা দত্তের চরিত্র নিয়ে আত্মনিরীক্ষণ করতে করতে সংলাপ দিয়েছি। রে পাপিষ্ট, রে দুরাশায়, রে ধর্ম লজ্জা ত্যাগ করে এক অপরাধী জঘন্য দুনিয়ার বাসিন্দা, ঈশ্বর মহেশ্বর, আমি কি অপরাধ করেছি? কোন অপরাধে তুমি আমাকে এই জঘন্য মাটির হস্তে তুলে দিলে? সেখানে নির্জা দত্তের চরিত্র দিয়ে যখন মঞ্চের উপরে উঠতাম, তখন আমার সম্পূর্ণ শরীর শিরশির করে উঠত। আস্তে আস্তে সময় গেল, বয়স গেল, বিষয় গেল, চরিত্র বোঝার ক্ষমতাটাও গেল। জামিনী বসুনের জগৎ কিছুই রইল না। কিছু ছোটরা আমার গলায় এই অজগর সাপের মতো মাঠ ঝুলিয়ে দিয়ে আমার শীতটাই মুক্ত ঘোষণা করে দিল। এই যে ভালো ছিল অনাদি, একটা ছুরি নিয়ে এই মঞ্চের উপরে আমাকে কেউ যদি হত্যা করতো, অথবা আমার কণ্ঠস্বর ছিন্ন ভিন্ন করে দিত। রমণীদা, এমন করবেন না রমণীদা। কে বলেছেন আপনার প্রতি ঘুমারেনি? কেউ না জানে। আমি তো জানি আপনি কত বড় ক্ষমতা পাবেন। আমি না ওই শুনে চলুন। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো, দেবতারা এসে আমার যৌবন আর এই কর্তৃক ক্ষমতাটা ফিরিয়ে দিত, তাহলে রঘুপতির চরিত্র নিয়ে আবার এই মঞ্চন করতে। এসো তবে এক নতুন শিক্ষা দে। কে বা ভ্রাতা, কে বা পিতা, কে বলেছে এই জগতে হত্যাকাণ্ড পাপ? এই জগৎ এক মহা হত্যাশালা।
দম থাকে তো ঘোল নিন্দন কর। কোন চরিত্রটা দিতে চাস পরীক্ষা করে নে। অনাদি লোক সাহেব ধরছি, তুমিও ধরো। আমার কাছে কিছু বলা আর শুয়োরের পায়ে মুক্ত ছড়া। আমি এভাবে দাঁড়াইয়া থাকিয়া শত শত গ্রামের হাজারো হাজারো ঘর পুড়াইয়া দিয়াছি। তুমি মোর বাবা মোর মেরো না মোর বাবু মেরে সঙ্গে বাড়ি দিয়ে দাও তোর সেইলার বাবা হওয়ার ইচ্ছা হইয়াছে আমার। আমি কোনো কিছুই ভুলি না। আমি নিকট ইন্ডিগো প্লান্টা। বলাদি চলবে না, মঞ্চে উঠলে না হয় এই হাসিটা আরেকটু বিরক্ত করবে। কে কে ওখানে? কে? ও হরিচাঁদ, তুমি এসেছো? হরিচাঁদ ভাই, জানিনা ঘরের বাতাসে দরজাটা মুড়ে উঠেছে। শেষ করবো, আমার জীবন প্রদীপটাও নেমে যাচ্ছে। নদীর স্রোত, সম্রাটের ঐশ্বর্য আর শিল্পের ঐশ্বর্য, কোনো কিছুই স্থায়ী থাকে না। তোমার সময় ফুরিয়ে এসেছে। জীবন থিয়েটারের কাটানো প্রহর তোমারও শেষ হয়ে এসেছে। আর জীবনের পাত্রটা শূন্য নিয়ে আমাদের এই প্রাণের মঞ্চটা ছেড়ে চলে যেতে হবে আমাদের। ঈশ্বর, আমি শুধু এই মঞ্চের উপর দাঁড়িয়ে তোমার অপরূপ সৌন্দর্যের ঐশ্বর্য উপভোগ করতে চেয়েছি। আমার ঔদত্ত ক্ষমা করো, আমার ঔদত্ত ক্ষমা করো প্রভু। আমার দেখে আল্লাহ, এই দেখো আমার জীবন প্রদীপ নিভে গেছে। আর এই অন্ধকার মঞ্চের উপর দাঁড়িয়ে আমার জীবন নাটকের শেষ আমি ভুলে গেছি। দেখো দেখো, ওই তো মেঘটাতে তিন ডাকিনি। আর এই তো হ্যামলেটের মৃত পিতা। দাঁড়াও দাঁড়াও, তোমরা আমাকে ছেড়ে যেও না। আমার 45 বছরের সঙ্গীরা, আমাকে ছেড়ে যেও না, আমাকে ছেড়ে যেও না, আমাকে ছেড়ে যেও না। জানি না আমি